দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর স্টেশনে। ডক্টর স্টেশনে আমরা সাধারণত যেসব খুব কমন কিছু অসুখ বিসুখ আমাদের জনগণের হয়ে থাকে, সেই সব অসুখ সম্পর্কে আমাদের জনগণ কিভাবে সতর্ক থাকতে পারে এবং কিভাবে চিকিৎসা নিতে পারে, কিভাবে প্রাথমিক অবস্থায় এইসব রোগের চিকিৎসা নিতে পারে এবং খুব দ্রুত চিকিৎসায় ভালো হতে পারেন। বিশেষ করে যখন যে কোনো রোগ যখন কমপ্লিকেশনের দিকে যায় বা বেশি স্টেজটা পিছনের দিকে চলে যায় বা বেশি অ্যাডভান্স হয়ে যায়, তখন কিন্তু শুধু যে রোগীর কষ্ট তা না, রোগীর কিন্তু একটা আর্থিক কষ্ট তাকে বহন করতে হয়। সেই অনুযায়ী আমরা আজকে আলোচনা করব থাইরয়েড বা গলগণ্ড রোগ সম্পর্কে। আমাদের সাথে আজকে একজন বিশেষজ্ঞ ডক্টর আছেন, তিনি থাইরয়েড কিংবা গলগণ্ড রোগের একজন বিশেষজ্ঞ ডাক্তার, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন। তিনি আছেন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, ইউএসটিসি মেডিকেল কলেজ, চট্টগ্রাম। তিনি একজন নাক কান গলা এবং গলগণ্ড রোগ বিশেষজ্ঞ। স্বাগত স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আর আজকে অনুষ্ঠান সঞ্চালনায় যথারীতি আমি আছি ডাক্তার সাগরিকা শারমিন, আছি সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। তো স্যার, আপনি যদি আমাদেরকে প্রথমে বলেন যে গলগণ্ড বা থাইরয়েড বলার আগে যে থাইরয়েড গ্ল্যান্ডটা কি এবং কোথায় থাকে, অনেকে কিন্তু এটা ধারণা থাকে না। ধন্যবাদ। থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে আমাদের যে থাইরয়েড কার্টিলেজ রয়েছে এখানে গলার মধ্যে, তার সামনে এবং গলার সামনে থাকে। সাধারণত এটাকে আমরা কখনো দেখি না বা ভিজিবল হয় না, ধরাও যায় না। এটার ওজন সাধারণত 25 গ্রামের মতো। সো এটা আমাদের খুবই নেগলিজেবল এবং এটা আমাদের কখনো হাতে ফিল করা যায় না। এটা ফিল করা যায় যদি এটা অসুস্থ হয়ে যায় কোনো কারণে। এটা আমি একটু অ্যাড করি যে খুব ছোট একটা অর্গান মানব শরীরে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্গান। আমাদের সাধারণ দর্শকরা জেনে থাকবেন গলার সামনে এই গ্ল্যান্ডটা থাকে, যদিও 25 গ্রাম, কিন্তু সেটা যে হরমোন প্রোডাক্ট করে সেই হরমোনটা কিন্তু মানব শরীরের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি একটু যদি বলেন যে এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এখানে কি কি রোগ হতে পারে? থাইরয়েড গ্ল্যান্ডের সাধারণত অনেক রোগ হয়। থাইরয়েড প্রথমে থাইরয়েড যে হরমোন, তার ফাংশনস, শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেখানে এটা কোনো ফাংশনস নাই। আমাদের মাথার চুল থেকে একদম পায়ের নখ পর্যন্ত প্রতিটা জায়গায় থাইরয়েড যে হরমোন তার একটা এফেক্ট রয়েছে। যেহেতু এটা একটা হরমোন প্রডিউসিং একটা গ্রন্থি বা গ্ল্যান্ড, সে এমনভাবে আমাদের সারা শরীরের মধ্যে তার প্রভাব রয়েছে। বেজাল মেটাবলিক রেট যেটাকে আমরা বলি, সেই মেটাবলিক রেটটা সে নিয়ন্ত্রণ করে। আমাদের যে কার্ডিয়াক রেট, আমরা যে হার্ট চলছে সেটাকে সে নিয়ন্ত্রণ করে। আমাদের যে শাইনিংনেস, আমাদের যে স্কিনের, ত্বকের, সেটার মধ্যে তার একটা এফেক্ট রয়েছে। আমাদের যে স্কেলেটাল, আমাদের যে মাসেলগুলোর যে শক্তি, সেখানে তার একটা প্রভাব রয়েছে। অর্থাৎ এর প্রভাব নেই এমন কোনো জায়গা নেই। ইনফ্যাক্ট আমরা জানি যে ওজনের উপর তার নিয়ন্ত্রণ রয়েছে। বিশেষ করে অনেকগুলো মা দেখা যায়, তারা অনেকগুলো মহিলা তারা মা হতে পারছে না ডিউ টু তাদের এই হরমোনটা, থাইরক্সিন হরমোনটা শরীরে অভাব দেখা দেয়। তখন তারা আর মা হতে পারে তাদের পিরিয়ড হয় না, ওভুলেশন হয় না, সেখান থেকে পিরিয়ড হয় না। এই যে অনেক ধরনের একটা শারীরিক সমস্যা তৈরি হয় শুধুমাত্র এই একটা সিম্পল হরমোনের কারণে। এছাড়া আমাদের এই গ্ল্যান্ডগুলো সাধারণত ফুলে যায়। গেলে আমরা বলি যে এটা একটা থাইরয়েড গ্ল্যান্ডে যখন ফুলে যায় তখন হচ্ছে আমরা গয়টার, ডাক্তারি ভাষায় আমরা বলি গয়টার এবং এই গলগণ্ড। এই গয়টার আবার অনেকভাবে ভাগ করা যায়। একটা সিম্পল গয়টার আছে, আর একটা হচ্ছে যে মাল্টিনিউডাল গয়টার আছে। এরকম অনেকগুলো ভাগে বিশ্লেষণ করা যায়। আবার এর মধ্যে কতগুলো ক্যান্সারও হতে পারে। যেমন এই ক্যান্সারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার হয় প্যাপিলারি কার্সিনোমা, তারপরে ফলিকুলার কার্সিনোমা, তারপরে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, এই অনেকগুলো কার্সিনোমা হয়। আর সাধারণত আমরা জানি, আপনিও একজন সার্জন হিসেবে জানেন যে
আমাদের এটা কোনো এক কারণে আমরা জানি না 80% প্যাপিলারি কার্সিনোমা কিন্তু মেয়েদের হয় মেয়েদের। এবং এটা বাইমোরাল একটা বিশেষ করে গতকালও আমি একটা অপারেশন করেছি, তার বয়স হচ্ছে 20 বছর। এটা আর্লি স্টেজে হয়, আবার হয়তো লেট স্টেজে গিয়ে আবার বাইমোরাল একটা। এদিকে আমি একটু প্রশ্ন করি যে গলগণ্ডটা কি মানে আমাদের সাধারণ মানুষ যেটা জানে যে আয়োডিনের অভাবে হচ্ছে, মানে খুব সাধারণ, আমরা ছোটবেলায় টিভিতে বিজ্ঞাপন দেখতাম যে আয়োডাইড সল্ট খাওয়ার জন্য, যে রংপুরের সাইডে যেদিকে উত্তরাঞ্চলে যেখানে আয়োডাইড সল্ট ছিল না, বা আমরা যেমন এই দক্ষিণাঞ্চলের মানুষ হওয়াতে সমুদ্রের একটা বেনিফিট পাচ্ছি, তো ওই সাইডে দেখা যেত যে গলগণ্ড রোগটা বেশি হচ্ছে। তো আপনি কি একটু বলবেন আয়োডিনের প্রভাবটা এই গলগণ্ডের উপরে কেমন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে এটার বিলিভ করা হতো এবং এটাই সত্যি যে সবচেয়ে বেশি আয়োডিন অভাবজনিত কারণেই সাধারণত গলগণ্ড রোগটা হয়ে থাকে। কিন্তু এটা আমরা দেখতে পাই যে আমরা যেহেতু কোস্টাল রিজিয়নে থাকি, আমাদের কাছে বেশিরভাগ পেশেন্টগুলো আসে এই কক্সবাজার থেকে শুরু করে আমাদের এই যে বাঁশখালী এই অঞ্চলটার বেশিরভাগ রোগী আসে, এবং এখানে কিন্তু একটা কোস্টাল এরিয়া, এখানে কিন্তু আয়োডিনের অভাব হওয়ার কথা নয়, তবুও কিন্তু এদের বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray, and many more. মধ্যে আমরা এই সমস্যাটা দেখতে পাই। তাহলে শুধুমাত্র যে আয়োডিনের অভাবজনিত কারণে হয় তা নয়, অন্যান্য কারণেও এটা হতে পারে। এটাকে বলা হয় ডিসহরমোনোজেনেসিস। মানে হরমোনাল ইমব্যালেন্সের কারণেও হতে পারে। আবার আয়োডিন হচ্ছে হরমোনটাকে আসলে, যেটা আমরা ডাক্তারিতে পড়েছি আর কি, আয়োডিনটা তো আসলে হরমোনটা প্রোডাকশনের কাজে লাগে। তো আপনার কি মনে হয় এখন যে উত্তরাঞ্চলে আয়োডিনের অভাবে যে গলগণ্ড হতো, আমার মনে হয় এখন ওই যে আমাদের বাজারজাত করার কারণে আয়োডাইজ সল্ট, এখন সব লবণই আয়োডাইজ সল্ট, সে কারণে হয়তো বা সেই আয়োডিনের ঘাটতিজনিত যে গলগণ্ড সেটা কি কমে গেছে কিনা? হ্যাঁ, এটা কিন্তু অনেকগুলো আমরা দেখতে পাই যে এই এটা একসময় তো এটার কোনো ল ছিল না যে আপনার ইয়ার মধ্যে লবণের মধ্যে যখন এটা অ্যাড করা হলো তখন এই মাত্রাটা কিন্তু আমরা এই শেষ পর্যায়ে এসে এতদিন এসে কিন্তু এটার একটা ইফেক্ট আমরা শারীরিকভাবে দেখতে পাচ্ছি যে এই আয়োডিন অভাবজনিত যে গলগণ্ড সেটা কিন্তু মাত্রাটা অনেক কমে আসছে। অনেক ধন্যবাদ, ইম্পর্টেন্ট একটা কথা। আর যেটা বলবো যে গলগণ্ড কিন্তু আসলেই অনেক কারণে হয়। আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক শুরুতেই বলে দিয়েছেন, এটা
যেটা খুব খারাপ সেটা ম্যালিগন্যান্সি বা ক্যান্সার হতে পারে। আর ম্যালিগন্যান্সির মানে কম্পারেটিভ ধরলে কিন্তু ম্যালিগন্যান্সির থেকে নন ম্যালিগন্যান্ট বা যেগুলোকে আমরা ডাক্তারি ভাষায় বিনাইন বলি সেটারই যে কোনো কিছুতে সেটারই সম্ভাবনাটা বেশি থাকে। এটা একটু যদি বলেন, অনেক সময় আমরা দেখি পুরো গ্ল্যান্ডটাই বড় হয়ে গেছে, ডিফিউজ থাইরয়েডাইটিস হতে পারে বা গয়টার হতে পারে। তো আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করেন যে একটা গলগণ্ড রোগ ডিটেকশন করার জন্য যে এটা কি কারণে হয়েছে? প্রথম কথা হচ্ছে যে তার আমরা এই যে আমাদের যে লজিস্টিকগুলো আছে আমাদের যে সোসাইটিতে, সাধারণত একটা আলট্রাসোনোগ্রাম মেশিন প্রত্যন্ত গ্রামেও কিন্তু এখন এক একটা গ্রামে 2-4টা করে আলট্রাসোনোগ্রাম মেশিন থাকে। বিশেষজ্ঞ ডাক্তারও সেখানে আলট্রা করে। তো আমরা যদি আমাদের যদি সন্দেহ হয় কোনো কারণে যে আমার গ্ল্যান্ডটা ফুলে গেছে, তো আমি একটু ডাক্তারের কাছে গিয়ে একটা পরামর্শ নিয়ে একটা আলট্রাসোনোগ্রাম যদি লিখে নিই, তাহলে সেখানে ধরা পড়ে যাবে যে গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে এবং এর মধ্যে এটা সাইজ কতটুকু হয়েছে, এটার শেপ কীরকম, এটার ভিতরের কনসিস্টেন্সি কীরকম এবং এটার মধ্যে কোনো নতুন ভাস্কুলারিটি গ্রো করলো কিনা সবই দেখা যায়, সবই দেখা যায় এই একটা পরীক্ষার মাধ্যমে। অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝি যেহেতু গলার সামনে এবং এটা বড় হলে কিন্তু আয়নায় দাঁড়ালেই দেখা যায় অনেক। আর বিশেষ করে যারা একটু মানে হ্যাংলা পাতলা মানুষ আছেন তাদেরটা কিন্তু খুব অনেক সময় নর্মাল থাইরয়েডে তাদেরটা ভিজিবল হয়, কিন্তু যদি গলার সামনে কোনো একটা গ্ল্যান্ড বড় হয়ে যাচ্ছে আপনি চোখের সামনে দেখছেন, অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। অ্যাটলিস্ট একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই সেটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে, কারণ শুধুমাত্র সরাসরি আলট্রাসোনোগ্রাফি করতে গেলেও হবে না। আলট্রাসোনোগ্রাফিতে আমাদের স্যার যেটা বললেন যে অনেক কিছুই ধরা পড়ে, যে গ্ল্যান্ডটা বড় হয়ে গেল কিনা এবং গ্ল্যান্ডের যে কনসিস্টেন্সি সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু বলে ফেলা যায় যে এটা নর্মালি বড় হয়েছে নাকি কোনো ক্যান্সারজনিত কারণে বড় হয়েছে। কারণ এটা যিনি আলট্রাসোনোগ্রাফি করেন বা রেগুলার করেন বা অভিজ্ঞ সোনোলজিস্ট তিনি কিন্তু অনেকখানি বলে দিতে পারেন। তো এবার আসি অন্য প্রসঙ্গে। আমরা আগে যেগুলো নর্মাল ডিসহরমোনোজেনেসিসের কারণে হয়ে থাকে সেখানে তো আমরা হরমোন পরীক্ষাগুলোও করে থাকি, সেক্ষেত্রে সেটাকে আপনারা ট্রিটমেন্ট করেন নাকি? সেটা আমরাও করি অনেক সময়, এন্ডোক্রাইনোলজিস্ট কমপ্লিকেটেড হয়ে যায় তখন আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠিয়ে দিই। অনেক সময় রোগীরা নিজেরাও চিন্তা করে যেন আমরা একজন এন্ডোক্রাইনোলজিস্ট দেখাই, হরমোন বিশেষজ্ঞ দেখাই, তারা সেখানে দেখায়। সাধারণত এখানে দুটো মেডিকেল সমস্যা হয়। একটা হচ্ছে যে যেটাকে আমরা বলি হরমোন যদি শরীরে বেশি বৃদ্ধি পেয়ে যায় তাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। আর একটা হচ্ছে যে শরীরে থাইরক্সিন হরমোনের মাত্রাটা কমে যায় অতিরিক্ত নর্মাল লেভেল থেকে, তখন আমরা বলি হাইপোথাইরয়েডিজম। এটা ভেরি সিম্পল, এটা সবাই করতে পারে, কিন্তু পেশেন্ট যদি মনে করে যে তার দরকার আছে এবং আমরাও যদি মনে করি যে না এটার সাথে কোনো একটা কমপ্লিকেশন জড়িয়ে আছে, তাহলে আমরাও অনেক সময় হরমোনজনিত কোনো এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আমরা রেফার করে দিই। যেমন অনেক সময় টক্সিক গয়টার থেকে, টক্সিক মানে এত বেশি পরিমাণ থাইরক্সিন রিলিজ করছে যেটা তার শরীরের জন্য খুবই খারাপ হচ্ছে, আমরা হয়তো মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে দেখলাম যে পাড়াচ্ছে, তখন আমরা একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে থাকি। অনেক ধন্যবাদ। এটা আসলেই থাইরয়েড এমন একটা অর্গান এবং গ্ল্যান্ড, এটা নিয়ে আমাদের ডাক্তারদের মাঝে দেখা যায় যে বিভিন্ন স্পেশালিস্টের মধ্যেই ভাগাভাগি কাজ করে। এটা এন্ডোক্রাইনোলজিস্টরাও দেখছেন, এটা নাক কান গলা বিশেষজ্ঞরা দেখেন, এটা অনেক সময় আমরা জেনারেল সার্জন যারা তাদেরকেও অনেক সময় ফেস করতে হয়। তো এই ব্যাপারে আমি একটু আমাদের সাইডে চলে আসি। নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে আপনি যেসব থাইরয়েড গ্ল্যান্ড বা গলগণ্ড পাচ্ছেন বা এনলার্জ থাইরয়েড বলছি আর কি আমরা, তো সেখানে আপনারা আলট্রাসোনোগ্রাফি করে ডিটেক্ট করলেন যে একটা থাইরয়েড গ্ল্যান্ড মানে এনলার্জ থাইরয়েড, এখানে আপনি শুরুতে বলেছেন মাল্টি নোডুলার বা সিম্পল নোডুল থাকতে পারে। এটা একটু দর্শকদেরকে যদি ক্লিয়ার করে দেন যে তারা জিনিসটা কি। সিম্পল নোডুল হচ্ছে একটা নোডুল থাকা, মানে একটা ছোট চাকা, দুটো থাইরয়েড গ্ল্যান্ড মিলিয়ে যদি একটা নোডুল থাকে সেটা ছোট হতে পারে বড় হতে পারে, তখন আমরা বলি যে এটাকে নোডুলার, সিম্পল নোডুল আর নোডুলার গয়টার। আর যদি দেখা যায় যে একটা গ্ল্যান্ডের মধ্যে অনেকগুলো নোডুলারিটি, আমরা হাত দিলে বুঝতে পারি যে সারফেস যখন আমরা এখানে হাতটা বুলাই তখন দেখা যায় যে সেখানে একটা দুটা তিনটা নোডুল থাকে, তখন আমরা বলি যেটা মাল্টি নোডুলার গয়টার।
এটা আসলে সাধারণ দর্শকদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। আপনাদের জন্য পরামর্শ হলো যে থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ হলে বা বড় হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এটা যিনি আমাদের অধ্যাপক উনি বলছেন এটা বিভিন্ন কারণে বড় হতে পারে। সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউতে যদি দেখা হয় সেখানে একটা লাম্প আর কি, যেটা আমরা বলি চাকা, একটা নোডিউল যেটা বলছেন সেটা মিনস হচ্ছে একটা চাকা অনেক সময় বড় হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেক সময় অনেকগুলো চাকা আছে, অনেকগুলো চাকাই একসাথে বড় হচ্ছে, সেজন্য থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হচ্ছে। এবং অনেকগুলো চাকার মধ্যে দেখা যায় যে প্রায় সবগুলোই হয়তো বা কোনো খারাপ কিছু নেই, কিন্তু একটা সিঙ্গেল চাকার মধ্যে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার ধরা পড়ে। সেক্ষেত্রে আপনারা কি করেন? সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা পরীক্ষা করে, সেটাকে আমরা বলি যে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা সংক্ষেপে FNAC। এটা করলে আমাদের 80% ক্ষেত্রে আমরা কনফার্ম হয়ে যাই যেটা বিনাইন নাকি এটা ক্যান্সারাস কোনো টিস্যুর মধ্যে আছে। তো যদি ক্যান্সার থাকে তখন আমরা আরও কিছু পরীক্ষা করাই, বা ক্যান্সারের প্রবাবিলিটি আছে সে ধরনের যদি হয় তাহলে আমরা আরও একটা পরীক্ষা ফার্দার করাই, সেটা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি বা FNAB যেটাকে বলা হয়। এই দুটো করলে সাধারণত বের হয়ে যায় যে এটা ক্যান্সার নাকি সাধারণ কোনো টিউমার। আচ্ছা, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গলার সামনে যদি এই থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায় দিনে দিনে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে, কারণ এটা খুব পসিবিলিটি থাকে। এরকম আমি অনেকেই দেখেছি খুব ছোট নোডিউল নিয়েই, যেটা প্যাপিলারি কার্সিনোমা এবং কিন্তু একটা সুখের ব্যাপার বা খুব ভালো খবর যে এই থাইরয়েডের ক্যান্সার কিন্তু প্রপার ট্রিটমেন্ট করলে এটা আমি দেখেছি যে এটা সার্ভাইভাল রেট অনেক বেশি। এটা এই সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ। আমি সবসময় কারণ আমাদের দর্শকদের ধারণা বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র GEC মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray, and many more. ক্যান্সার মানে মৃত্যু, এই ভয়ে দেখা যায় অনেকে চিকিৎসা করে। আমি স্টুডেন্টদেরকে পড়াতে গেলে সবসময় একটা গল্প বলি যে সৃষ্টিকর্তা তোমাকে স্বপ্নে দেখালো যে তোমাকে দুটো অসুখ দেব, তার মধ্যে একটা তোমাকে বেছে নিতে হবে। তার মধ্যে একটা হলো ডায়াবেটিস, আরেকটা হচ্ছে যে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। তো বেশিরভাগ স্টুডেন্ট আনসার করে যে স্যার ডায়াবেটিসটা নেব, যেহেতু ওটা ক্যান্সার, ভয়ে সহজে নিতে চায় না। আমি সবাইকে বলি যে তুমি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, প্যাপিলারি কার্সিনোমা টোটাল থাইরয়েডেক্টমি যদি আমরা করে দিই, এরপরে রেডিওআয়োডিন অ্যাবলেশন যদি দিই, এবং সারা জীবন শুধু 1 টাকা 2 টাকার থাইরক্সিন ট্যাবলেট খেয়ে সারা জীবন ভালো থাকতে পারবে। ইনফ্যাক্ট এটার সার্ভাইভাল রেট দেখা গেছে 35 ইয়ার্সের উপরে, মানে ফুল কিওর
ফুল কিওর হওয়ার পরে সে যদি সারা জীবন একটা থাইরক্সিন খায় বা দুটো থাইরক্সিন খায় তাহলে সে একেবারে মিনিমাম 35 বছর সে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। সাধারণ দর্শকদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। থাইরয়েডের বেশিরভাগ ক্যান্সারই কিন্তু দেখা যাচ্ছে যে কিউরেবল, যেটা আমরা সার্ভাইভাল রেট বলি। 5 ইয়ার্স মানে তার ক্যান্সার ফ্রি অবস্থায় বেঁচে থাকলে, 5 বছর পুরোপুরি ক্যান্সার ফ্রি অবস্থায় বেঁচে থাকলে সেই অনুযায়ী আমরা সার্ভাইভাল রেট ধরি। শরীরের অন্যান্য অঙ্গের যে ক্যান্সার চিকিৎসা সেই তুলনায় থাইরয়েডের ক্যান্সার প্রপার চিকিৎসা যদি করা হয় তাহলে কিন্তু এটা পুরোপুরি কিওর হয়ে যায়, এবং অনেক রোগী, অনেক উদাহরণ আছে। সেজন্য এই বিষয়ে অবহেলা না করে আমার মনে হয় এই জিনিসটা খুব অতি সত্বর ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবার আসি যে আপনি শুরুতেই বলেছিলেন ফিমেলদের বেশি হচ্ছে এবং দেখা যায় তারাই বেশি নেগলেক্টেড হয়, মানে এই জিনিসটা তারা খেয়ালও করে না। তো আপনার কি পরামর্শ যে এই ব্যাপারে? হ্যাঁ, যদি এটা সবসময় আমার দেখা সবচেয়ে কম বয়সী বাচ্চাটার বয়স ছিল 12 বছর, এবং আনফর্চুনেটলি সে কিন্তু মেয়ে ছিল না, সে ছেলেই ছিল। আচ্ছা। তো এই ছেলেটা অপারেশন করে দেওয়ার পরে কিন্তু কমপ্লিট সুস্থ, এখনও সে ভালো আছে, বেঁচে আছে। আর মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা হয় কি, মেয়েরা সব কিছু লুকিয়ে রাখতে চায় একটু। যে মেয়েটা এমনিতে একটু গলায় হাড় পরে বা ইয়া পরে, দেখা গেল যে সে যখন একটা টিউমার হয় সে সহজে পড়ে না, ঢেকে রাখে। আর একটা ব্যাপার আছে আমাদের আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে, সামাজিক একটা ব্যাপারের কারণে তারা রোগটাকে লুকিয়ে রাখতে চায়। আমার পরামর্শ হচ্ছে এই যারা এটা লুকিয়ে রাখে তারা সাধারণত আসলে নিজের উপর অনেকটা অত্যাচার করার শামিল। কারণ এটা যদি কোনো কারণেই এটা ক্যান্সার হয় তাহলে কিন্তু এটা যদি দীর্ঘদিন থাকার পরে শরীরে যদি ছড়িয়ে যায় তখন কিন্তু আবার আমাদের পক্ষে ট্যাকেল দেওয়া সহজ হবে না। সেই জন্য আমি পরামর্শ দিব যে মহিলাদের গলায় যদি গলগণ্ডের কোনো লক্ষণ দেখা যায় তাহলে একজন বিশেষজ্ঞ দেখি তিনি যেন একটু পরামর্শ নেন, এটা কি ভালো নাকি খারাপ টিউমার। এক্ষেত্রে আমি একটু অ্যাড করছি স্যার আপনার সাথে। মহিলাদেরকে তো পরামর্শ দেওয়া হয়েছে। আমার মনে হয় বাসার যা সাপোর্টিভ, ওনার যে স্পাউস থাকবেন তিনি এবং আত্মীয় স্বজন সকলকে সাপোর্টিভ হতে হবে। কারণ একজন মহিলা দেখা যায় যে বাসায় সব কিছু ম্যানেজ করে দেখা যায় তিনিই নেগলেক্টেড হচ্ছেন। তো সেই জিনিসটা খেয়ালে রাখতে হবে, যেহেতু থাইরয়েডের ক্যান্সারটা মহিলাদেরই বেশি হচ্ছে। তো আপনি থাইরয়েডের বিভিন্ন ক্যান্সার নিয়ে বলেছেন। প্রগনোসিস, আমরা যেটা প্রগনোসিস ধরি আর কি, যে একটা ক্যান্সারের চিকিৎসা করলে যে ক্যান্সারটা বেশি ভালো হয়, বা যেটা প্যাপিলারি কার্সিনোমা নিয়ে বলছেন যে এটা একেবারে পুরোপুরি কিওর হয়ে যাচ্ছে, সেই তুলনায় অন্য যেগুলো আছে, যেমন এখানে ফলিকুলার কার্সিনোমা আছে, মেডুলারি কার্সিনোমা আছে, লিম্ফোমা হতে পারে, এগুলোর ফেট কেমন? ফলিকুলার কার্সিনোমার ফেটও বেশ ভালোই। টোটাল থাইরেক্টমি করে দেওয়ার পরে সেখানে রেডিওআয়োডাইন অ্যাবলেশন যদি আমরা দিয়ে দিই তাহলে তারাও 25 বছরের উপরে তাদের সার্ভাইভাল রেট। আর হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এটা কিন্তু একটা খুবই খারাপ ক্যান্সার, যেটা খুব বেশি দ্রুত বৃদ্ধি পায় এবং এটা সাধারণত সহজে অপারেশন করা যায় না। কারণ এত বেশি মেটাস্টাসিস হয়ে থাকে এবং এত বিপুল পরিমাণ ব্লিডিং হয়, এটা সহজে ট্যাকেল করা সম্ভব হয় না, ফাইব্রোসড হয়ে থাকে, যার জন্য অপারেশন খুব ডিফিকাল্ট হয়। আর একটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা, সেটাও সাধারণত আমরা টোটাল থাইরয়েডেক্টমি করে দিলে সাধারণত দেখা যায় যে বেশ ভালোই থাকে। তবে তাদের ক্ষেত্রে এটাকে আমরা কিছুদিন পর পর আমরা বলি যে এটা ফলো আপে থাকবে। ফলো আপে থাকলে, কারণ ওইটার কোনো ট্রিটমেন্ট, থাইরয়েড ফেলে দেওয়া ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই, এবং এটা কোনো রেডিওথেরাপিও কাজ করে না, কেমোথেরাপিও কাজ করে না। কিন্তু অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাতে এক্সটার্নাল বিম রেডিয়েশন অনেক ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। অনেক ধন্যবাদ। থাইরয়েডের চিকিৎসার কথা আসলে বা ডায়াগনোসিসের কথা আসলে একটা আইসোটোপ স্ক্যানিং, রেডিও আইসোটোপ, আয়োডিন স্ক্যানিং বা আয়োডিন থেরাপি, যেগুলো সাধারণ দর্শকরা বলেন, এই প্রসঙ্গে যদি একটু বলেন। আইসোটোপ স্ক্যানিং হচ্ছে যে এটা আমরা অনেক সময় কিছু কনফিউশন তৈরি হয়, এটা আসলে হাইপারথাইরয়েড স্টেটে আছে নাকি হাইপোথাইরয়েড স্টেটে আছে। তাহলে আমরা যদি আয়োডিন 131 স্ক্যানিংটা করাই তাহলে ওখানে যদি দেখা যায় যে এটা একদম পেপার হোয়াইট হয়ে গেছে তাহলে আমরা বলি যে এখানে আর কলয়েড নাই। আর যদি দেখা যায় ব্ল্যাক ইয়েটা অনেক বেশি, আপনি এটা ভালোই জানেন, আপনি তো একজন সার্জন হিসেবে আপনি জানেন, তখন আমরা মনে করি যে এটা একটা কলয়েড গয়টার। মানে আমি যেটা দর্শকদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটার দিকে একটু ফোকাস করি। অনেকে কিন্তু খুব ভয় যে এই যে স্ক্যানিং
মানে আপনি কি মনে করেন এগুলো কি খুব বেশি কিছু ভয়? না, এটা খুবই সিম্পল। এই যে স্ক্যানিংটা সবচেয়ে বেশি হয় আমাদের চট্টগ্রাম মেডিকেলের পিছনে পরমাণু শক্তি কমিশন, একটা তাদের নিজস্ব একটা ল্যাবরেটরি আছে, সেখানে অনেকগুলো সার্ভিস দেওয়া হয় এই থাইরয়েডের উপর। জি, আমার মনে হয় ওখানে গেলে খুব বেশি সময় লাগে না, অর্থ কিন্তু বেশি লাগে না, অল্প টাকা দিয়ে টেস্ট করে ভালো ডিটেকশন হয়। জি, রোগও ডিটেক্ট করা যায় এবং পরবর্তী চিকিৎসা সমূহ আমরা এটা তাদের কাছ থেকে আমরা সার্ভিসটুকু পাই। বিশেষ করে আপনি জানেন যে প্যাপিলারি কার্সিনোমার পরে আমরা যে রেডিও আয়োডিন অ্যাবলেশনটা দিই, সেই অ্যাবলেশনটা কিন্তু ওনারা দেন, পরমাণু শক্তি কমিশন থেকে দেওয়া হয়। মানে যারা ক্যান্সার বিশেষজ্ঞ, রেডিয়েশন বিশেষজ্ঞ তারা না, দিচ্ছেন নাকি? এটা হলো পরমাণু শক্তি কমিশন। আচ্ছা। এটা কিন্তু তারা কিন্তু কোনো আমাদের মেডিকেল লাইনে না, তারা পরমাণু নিয়ে আচ্ছা, মানে ওরা ডোজটা জেনে ওইভাবে ডোজগুলো তারা নিয়ে আসে বিদেশ থেকে। এগুলো সাধারণত পরমাণু শক্তি কমিশন থেকে সত্যায়িত হয়ে তারপরে বাংলাদেশে পাঠানো হয় পেশেন্টের জন্য। এটা মানে ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য পাঠানো হয়। ও আচ্ছা, মানে ওরা পেশেন্ট এখান থেকে ডিমান্ড দিলে তারপরে ওখান থেকে পাঠাবে। এটা খাওয়ানোর কিছু স্পেশাল টেকনিক আছে। এটা পরমাণু শক্তি কমিশনের আন্ডারে চট্টগ্রাম মেডিকেলের নাক কান গলা ওই যে উপরে কেবিনের উপর আপনি জানেন দুটো রুম রাখা আছে, যেখানে রোগীরা ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে ওখানে খাওয়াই দেওয়া হয়, তারপর কয়েকদিন তারা ওখানে থেকে আইসোলেটেড রাখা হয়। বডি থেকে রেডিয়েশনটা চলে যাওয়ার পরে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। এটা খুবই কিন্তু সিম্পল ব্যাপার, কারণ একটা মানুষের জীবনটা কিন্তু আগে, তো সেই তুলনায় এই জিনিসটা খুব কম খরচে এবং আমি বলবো যে খুব সুলভে আমাদের যে চট্টগ্রামের পরমাণু শক্তি কমিশন যেটা আছে সেখানে হচ্ছে, যেটা চিটাগাং মেডিকেল চট্টগ্রাম মেডিকেল কলেজের পিছনেই আছে, হাসপাতাল ভবনের পিছনেই আছে, এবং আমাদের চট্টগ্রাম অঞ্চলের যে কেউ খুব সহজেই এটা অ্যাভেল করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আমাদের অধ্যাপক দিলেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনি যদি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে 2-3টা কথায় সতর্কতামূলক বা কিছু সাবধানতা কিভাবে তারা অর্জন করতে পারে সেটা সম্পর্কে বলেন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমাদের যারা মহিলা এবং সাধারণ মানুষ আছে তাদের প্রতি প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা লবণ যেটা খাবেন সেটা অবশ্যই লবণের গায়ে আয়োডিন দেওয়া আছে এমন লবণ আপনারা খাবেন, বাইরের খোলা লবণটা আপনারা বর্জন করবেন। প্রথম কথা হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে আপনাদের গলার মধ্যে কোনো একটা নডিউল বা কোনো একটা মাংস বেড়ে যাচ্ছে, তাহলে অতি সত্বর আপনারা একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। আর আপনার যদি মনে হয় আপনার টায়ার্ডনেস, আপনার শরীরে পানি জমে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কিংবা আপনার শরীর খুব বেশি মাত্রায় শুকিয়ে যাচ্ছেন এবং আপনার ঘাম হচ্ছে, আপনার হাত ঘামছে, তাহলে অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। আপনার থাইরয়েডের কোনো রোগ আছে কিনা সেটা পরীক্ষা করে ডাক্তাররা আপনাকে জানাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকরা আশা করি অনেক উপকৃত হবে। আমাদের থাইরয়েড কিংবা গলগণ্ড আমাদের আলোচনার শুরুতেই আমাদের বিশেষজ্ঞ ডক্টর বলেছেন থাইরয়েড 25 গ্রামের একটা অর্গান, খুব ছোট অর্গান মানব দেহের তুলনায়, বাট এটার কর্মক্ষমতা এবং গুরুত্ব খুব অনেক বিশাল। সেই থাইরয়েড গ্ল্যান্ডের কোনো রোগকে আসলে কখনোই অবহেলা করতে নেই, এবং থাইরয়েডের রোগ সম্পর্কে আমরা যদি আলোচনা করতে বসি আসলে এটা আমার মনে হয় না 9-10টা সেশনও এটা শেষ করা যাবে। তারপর আমরা অনেক চেষ্টা করেছি খুব সংক্ষেপে থাইরয়েড যে এনলার্জমেন্ট বা থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যাওয়া, যেটাকে আমরা সাধারণ ভাষায় গলগণ্ড বলি, সেটা সাধারণ কিছু হরমোনাল কারণে হতে পারে। আগে যেটা বেশি হতো আয়োডিনের অভাবজনিত কারণে, যেটা কিন্তু মেডিসিন কিংবা আপনি ওষুধ খেলে সেরে যাচ্ছে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সার্জিক্যাল কজ, যেটা আমরা বলছি যে টিউমার, সাধারণ ভাষায় বলা হচ্ছে টিউমার কিন্তু সব যে ক্যান্সার তা না। কিছু টিউমারকে আমরা বলি যে ডাক্তারি ভাষায় বিনাইন, সেটা কিন্তু একেবারে খুবই নর্মাল টিউমার, সেটা কোনো ক্ষতিকারক কিছু না, তারপরেও সেটার চিকিৎসা লাগে, সেটা অপারেশন লাগে। আর ক্যান্সারের যেটা আপনার পার্সেন্টেজ সেটা কিন্তু অনেক কম। তারপরেও আমাদেরকে এই জিনিসগুলো আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে এই যে থাইরয়েডের ফুলে যাওয়া বা থাইরয়েডের কোনো গ্ল্যান্ড ফুলে যাওয়া বা থাইরয়েডের কোনো একটা নডুল, যেটা উনি বলেছেন যে একটা চাকা ফুলে গেল বা অনেকগুলো চাকার মধ্যে একটা চাকা ক্যান্সার হতে পারে, এই জিনিসগুলোকে অবহেলা করা যাবে না। কারণ
আমাদের ডাক্তারি বিদ্যার বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে শরীরের অন্যান্য যে কোনো ক্যান্সারের থেকে থাইরয়েডের ক্যান্সারের অপারেশন বা চিকিৎসা করলে এটা সম্পূর্ণ ক্যান্সার ফ্রি হয়ে একজন মানুষ আজীবন বেঁচে থাকতে পারেন। ধন্যবাদ আমাদের সকল দর্শকদের ধৈর্য নিয়ে আমাদের আলোচনা শোনার জন্য। ধন্যবাদ সকলকে। থাকুন এটিএন বাংলার সাথে, থাকুন ডক্টর স্টেশনের সাথে।